হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানে চ্যানেলের একটা নতুন ভিডিও। এই চ্যানেলে আমরা তোমাদের জন্য নিয়ে আসি বিভিন্ন মানুষের পাঠানো সত্যি ভৌতিক অভিজ্ঞতার চিঠি। আমাদের চ্যানেলটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। নিচে যে কমেন্টস পড়ে আমাদের ভিডিওর নিচে, সেখানে আমরা দেখতে পাই যে তোমরা খুব পজিটিভ কমেন্ট করো এবং তোমরা বলো যে তোমাদের প্রত্যেকের এই নতুন চ্যানেলের কাজ খুব ভালো লাগছে। যদি সেই ভালো লাগাটা তোমরা একটু অন্যভাবে জানাও, অর্থাৎ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের যে ভিডিও আসছে সেই ভিডিওতে একটা হাইপ দিয়ে, তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের চিঠি। আজকে চিঠি পাঠিয়েছে ভরত মণ্ডল। ভরত কাকদ্বীপের বাসিন্দা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। রণদীপদা নমস্কার, আমার নাম ভরত। আমি কাকদ্বীপের বাসিন্দা এবং একটি সরকারি ব্যাংকে চাকরি করি। আমি আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলের নিয়মিত দর্শক। আমার জীবনেও এরকম একটা ঘটনা আছে এবং বহুবার ভেবেছি আপনাদের কাছে চিঠি লিখে সেই ঘটনাটা জানাবো, কিন্তু কখনো সাহস হয়নি। মনে হয়েছে হয়তো এই ঘটনা জানলে লোকে আমাকে পাগল ভাববে, হাসবে। কিন্তু বাকিদের তাদের জীবনের বিভিন্ন ঘটনা আপনাদের পাঠাতে দেখে এবং আপনাদের সেই সব ঘটনা পাঠ করতে দেখে আমার মনেও একটু সাহস জন্মালো। তাই আমিও লিখে ফেললাম আমার ঘটনা। বেশ কয়েক বছর আগের কথা। দিনটা ছিল বৃহস্পতিবার। আমাদের ব্রাঞ্চে একটা নতুন লোন অ্যাপ্লিকেশন এসেছিল। আবেদনকারীর নাম আপাতত উজ্জ্ব রাখছি, কিংবা ধরা যেতে পারে তার নাম ছিল সুব্রত ঘোষ। লোকটা একটা ছোট্ট প্লাস্টিক ফ্যাক্টরি চালায় আমাদেরই এলাকায়। তবে তার ফ্যাক্টরির যে জায়গাটা সেটা মূল কাকদ্বীপ শহরে নয়, বেশ অনেকটা দূরে, মোটামুটি জনবিরল একটা এলাকায়। লোনের পরিমাণ বেশ বড়, তাই আমাদের ব্রাঞ্চ ম্যানেজার শ্রী অমিতাভ সেনগুপ্তের সঙ্গে আমাকেও যেতে হলো ফ্যাক্টরির ভেরিফিকেশনের জন্য। সকাল 10:30 নাগাদ আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। ড্রাইভার রমেশ আমাদের অনেক দিনের পরিচিত। এর আগেও ব্যাংকের বিভিন্ন কাজে আমরা যখন বেরিয়েছি তখন সেই আমাদের নিয়ে গেছে। বেশ অভিজ্ঞ পাকা ড্রাইভার। প্রথম 2 ঘন্টা বেশ স্বাভাবিকভাবেই কাটল। আমরা মূল অর্থাৎ বড় রাস্তা ধরে এগোচ্ছিলাম, কিন্তু তারপর যখন আমরা সেই ফ্যাক্টরির দিকে ঢুকতে শুরু করলাম তখন রাস্তা ধীরে ধীরে সরু হতে শুরু করলো। দুপাশে মাঠ, আগাছার জঙ্গল, মাঝে মধ্যে 2-1টা ছড়ানো ছিটানো ঝুপড়ি। স্যার, মানে অমিতাভ স্যার বললেন, বেশ নির্জন জায়গায় তো ফ্যাক্টরি করেছে লোকটা, অবশ্য জায়গাটা সস্তা পেয়েছে বোধহয়। আমিও একমত ছিলাম। তবে হ্যাঁ, এরকম জায়গায় ব্যবসা করতে আসে কে? জমির দাম কম বলেই নিশ্চয়ই এখানে সে এত বড় একটা জমি কিনতে পেরেছে আর ফ্যাক্টরি তৈরি করতে পেরেছে। যাই হোক, এইসব কথা না ভেবে আমরা জিপিএস এর নির্দেশ মতো এগোতে থাকলাম। আরও প্রায় 20 মিনিট পর আমরা একটা মোড়ে এসে পৌঁছালাম। সেখানে একটা পুরনো বট গাছ আর একটা ভাঙা, মানে আধ ভাঙা চায়ের দোকান। দোকানদার একজন বৃদ্ধ। আমরা গাড়ি দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলাম ওই সুব্রত ঘোষের ফ্যাক্টরির কথা। বৃদ্ধ আমাদের দিকে একবার তাকালেন, তারপর
কেমন যেন ভয়ে মেশানো চোখে বললেন, ওই যে সামনে দেখছেন, ওই মাটির রাস্তা ধরে কিলোমিটার 3 গেলে পাবেন, কিন্তু আপনারা তো বেশি লোকজন নেই, মাত্র 2-3 জন মিলে সেখানে যাওয়াটা কি ঠিক হবে? বৃদ্ধ কিছু একটা বিড়বিড় করছে দেখে আমরা জিজ্ঞেস করলাম, কিছু বলছেন? না বাবু, কিছু না, আপনারা যান যান। এই কথা বলে বৃদ্ধ মুখ ফিরিয়ে নিলেন। তার এরকম অদ্ভুত আচরণে আমাদের মনে অস্বস্তি জন্মালো, কিন্তু স্যার বললেন, চলো চলো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা আবার রওনা দিলাম। মাটির রাস্তা, এতটাই খারাপ রাস্তা যে গাড়ি প্রায় হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। দুপাশের ওই জঙ্গল, সেটা আরো ঘন হয়ে আসছে। সূর্যের আলো প্রায় ঢুকতেই পারছে না গাছের ফাঁক দিয়ে। একটা অদ্ভুত থমথমে নিস্তব্ধতা চারিদিকে। পাখির ডাক নেই, কোনো প্রাণীর শব্দ নেই, শুধু আমাদের গাড়ির ইঞ্জিনের শব্দ আর চাকার নিচের পাথর, মাটি, এইসব ভেঙে যাওয়ার শব্দ। 3 কিলোমিটার পরে আমরা একটা বড় লোহার গেট দেখতে পেলাম। গেটের উপর একটা মরচে পড়া বোর্ড, শ্রী শ্রী প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিজই বটে। বুঝলাম যে এখানের আগে থেকেই একটা প্লাস্টিকের কারখানা ছিল। এই ভদ্রলোক বোধহয় সেই পরিত্যক্ত ফ্যাক্টরিটাকে কিনে নতুন করে আবার চালু করার প্ল্যান করছেন। যাই হোক, গেট খোলা ছিল, ভেতরে একটা বড় উঠান আর তার পেছনে একটা দোতলা পুরনো বাড়ি। বাড়িটা গায়ের রং উঠে গেছে। জানলা, দরজায়, দেওয়ালে সব জায়গায় ময়লার পরত। আর বাড়ির পাশে একটা লম্বা শেড, সম্ভবত সেখানেই গোডাউন। আমরা গাড়ি থেকে নামলাম। চারিদিকে নজর বুলিয়ে দেখলাম কেউ নেই। হ্যালো, কেউ আছেন? ম্যানেজার স্যার চিৎকার করে ডাকলেন, কিন্তু কোনো সাড়া নেই। অদ্ভুত তো, আমরা তো জানিয়েই এসছিলাম লোকটা কোথায়। আমরা বাড়িটার দিকে এগিয়ে গেলাম। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠলাম। দরজায় তালা ঝুলছে, কিন্তু দরজাটা আধ খোলা, ভেঙে গেছে কবজা। স্যার দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, সুব্রতবাবু, আমরা ব্যাংকের লোক, অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আজ দুপুরবেলা, কোথায় গেলেন? এবারও কোনো জবাব নেই। আচ্ছা চলুন না, ফ্যাক্টরিটা একবার দেখেই নি, হয়তো ভেতরের দিকে আছে, আমাদের তো কাজ হওয়া কথা, আমি বললাম। আমরা শেডের দিকে এগিয়ে গেলাম। শেডের দরজাও খোলা ছিল। আমরা ভেতরে ঢুকে দেখলাম কিছু পুরনো মেশিন, প্লাস্টিকের কাঁচামাল, আধা তৈরি পণ্য এদিক ওদিক ছড়ানো, কিন্তু কোনো শ্রমিক নেই, কেউ নেই। মেশিনগুলো বন্ধ, ধুলো পড়ে আছে তার উপর। মনে হচ্ছে অনেকদিন এখানে কাজ হয়নি, জানেন স্যার। স্যার মাথা নেড়ে সম্মতি জানালেন। হঠাৎ একটা শব্দ, একটা লোহার পাত মেঝেতে পড়ে গেল। আমরা চমকে পেছনে তাকালাম। দেখলাম শেডের এক কোণায় একটা অন্ধকার জায়গা থেকে একজন লোক বেরিয়ে এলো। মধ্যবয়সী, মলিন পোশাক, এলোমেলো চুল। সে এসে জিজ্ঞেস করলো, আপনারা? আমরা ব্যাংক থেকে এসছি। আপনি কি এখানকার ম্যানেজার? লোকটা মাথা নাড়ল। হ্যাঁ আমি। আসুন, বসুন। তার গলার স্বর কেমন যেন ভারী, জড়ানো, ফ্যাঁস ফ্যাঁসে। তিনি আমাদের শেডের একপাশে কিছু পুরনো চেয়ার দেখালেন। আমরা বসলাম সেখানে। স্যার ফাইল খুলে কাগজপত্র বের করতে শুরু করলেন। আচ্ছা দেখুন মিস্টার, আপনাদের লোনের অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, কিন্তু আমাদের ফ্যাক্টরি ভেরিফিকেশন তো করতেই হবে। মানে এটা দেখে যা বুঝছি সেটা এর আগে নিশ্চয়ই কোনো একটা বিজনেস ছিল এখানে, আপনারা বোধহয় সেটাকে আবার নতুনভাবে চালু করতে চলেছেন। তো যাই হোক, কতজন শ্রমিক কাজ করবে, মাসিক টার্নওভার কত হবে, এইসব তথ্য তো আমাদের জানতে হবে। লোকটা একটা অদ্ভুত হাসি হাসল, বলল,
বিজনেস? কোন বিজনেস স্যার? আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো বিজনেস নেই। স্যার এবার ভুরু কুঁচকে তাকালেন, বললেন, হ্যাঁ, তার মানে আবেদন করেছেন তো বিজনেস লোনের জন্য? আপনার তো এটাই ফ্যাক্টরি নাকি? ফ্যাক্টরি? হ্যাঁ, একসময় এটাই ফ্যাক্টরি ছিল, কিন্তু ভদ্রলোক নিজের কথা অসম্পূর্ণ রেখে দিলেন। আমি বললাম, কিন্তু কি আপনি কি বিজনেস বন্ধ করে দিয়েছেন? তাহলে লোনের অ্যাপ্লাই করলেন? লোকটা আমার দিকে এমনভাবে তাকালো যে আমার কথা অর্ধেক হয়েই বন্ধ হয়ে গেল। তিনি বললেন, বন্ধ করে দিয়েছি? না 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 না, আমি বন্ধ করিনি, ওরা বন্ধ করে দিয়েছে। ওরা? আহ, কারা ওরা? স্যার জিজ্ঞেস করলেন। সুব্রত ঘোষ উঠে দাঁড়ালেন, বললেন, আসুন আপনাদের দেখাই। আমরা একে অপরের দিকে তাকালাম। এই লোকটা পুরোপুরি সুস্থ মনের নয় বলেই মনে হচ্ছে, কিন্তু যেহেতু এসেছি, বলছে লোকটা এখানকার ম্যানেজার, যাচাই তো করতেই হবে। আমরা উঠে তার পেছন পেছন চললাম। লোকটা আমাদের শেডের একদম পেছন দিকে নিয়ে গেল। সেখানে একটা লোহার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, একটা বেসমেন্ট। তিনি বললেন, এই বেসমেন্টে আমরা কাঁচামাল রাখতাম। আসুন আসুন আমার সঙ্গে। বেসমেন্টের মুখে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আমার মুখে লাগলো। নিচে সম্পূর্ণ অন্ধকার, কোনো আলো নেই। লোকটা একটা ক্ষীণ টর্চ জ্বালালো, বলল, সাবধানে নামুন, সিঁড়িটাও তো শক্ত নেই আর। আমরা ধীরে ধীরে নামতে শুরু করলাম। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে সিঁড়িতে একটা অদ্ভুত আওয়াজ উঠছিল। নিচে নেমে দেখলাম একটা বড় ঘর, পুরো ফাঁকা। কোণে কিছু পুরনো ড্রাম, কার্টুনের বাক্স, দেওয়ালে একটা স্যাঁতস্যাঁতে ভাব, একটা বিচ্ছিরি গন্ধ চারিদিকে। দেখুন ওখানে। লোকটা টর্চের আলো একটা দেওয়ালে ফেললেন। আমরা তাকালাম। দেওয়ালে কিছু একটা লেখা রয়েছে, লাল রঙে লেখা, কিন্তু লেখাটা কোনো পরিচিত ভাষা নয়। অদ্ভুত সব চিহ্ন, প্রতীক, আর তার নিচে একটা বড় বৃত্ত আঁকা। বৃত্তের মধ্যে একটা পঞ্চভুজ। এসব কি? স্যার জিজ্ঞেস করলেন। যে রাত থেকে সব শুরু হয়েছিল, সেই রাতে এগুলো দেখা গিয়েছিল, লোকটা বলল। কি রাত? কি শুরু হয়েছিল? এবার লোকটা আমার দিকে তাকালো। তার চোখে এমন একটা ভয় দেখলাম যা আমি কোনো দিন কারোর চোখে দেখিনি। 6 মাস আগে ওই রাত্রে আমার 6 জন শ্রমিক এখানে রাত্রিবেলা কাজ করছিল, ওভারটাইম। আমি বাড়িতে ছিলাম। রাত প্রায় 1টা নাগাদ আমার ফোনে একজনের কল এলো। ও পাশ থেকে চিৎকার, কান্না, আর্তনাদ। আমি কিছু বুঝতে পারছিলাম না, শুধু শুনতে পেলাম, বাঁচান বাঁচান ম্যানেজার স্যার, ওরা আসছে, ওরা আসছে। তারপর লাইনটা কেটে গেল। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তবু আমি জিজ্ঞেস করলাম, তারপর? লোকটা চালিয়ে গেল। আমি দৌড়ে এখানে এলাম, পুলিশকেও খবর দিয়েছিলাম। পৌঁছে দেখি ফ্যাক্টরি গেট ভাঙা, ভেতরে তছনছ। বেসমেন্টে নেমে দেখলাম। লোকটা চুপ করে গেল। কি দেখলেন? কি দেখলেন? স্যার উতলা হয়ে জিজ্ঞেস করলেন। রক্ত, সর্বত্র রক্ত, কিন্তু কোনো দেহ নেই। আমার 6 জন শ্রমিক কেউ নেই, যেন মাটি ফোঁড়ে গায়েব হয়ে গেছে। পুলিশ এসে তল্লাশি চালালো, কিন্তু কিচ্ছু পেল না। শুধু দেওয়ালে এই লেখা আর এই বৃত্ত। আমি ঢোক গিলতে চেষ্টা করলাম, কিন্তু আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। স্যার বললেন,
তারপর পুলিশ কি বলল? পুলিশ বলল ওরা নিশ্চয়ই পালিয়ে গেছে কোনো কারণে, কিন্তু রক্ত, এত রক্ত, আর তারা পালাবে কোথায়, কেন? ওরা তো আমার কাছেই 2-3 বছর ধরে কাজ করছিল, সবাই দরিদ্র পরিবারের ছেলে, তাহলে কোথায় যাবে তারা? হঠাৎ একটা শব্দ হলো উপরের দিক থেকে, একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। আমরা তিনজনেই চমকে তাকালাম সিঁড়ির দিকে। ওটা কি? আমি বললাম, হয়তো কোনো ইঁদুর বা বেড়াল হবে। স্যার বললেন, না, ইঁদুর বেড়াল নয়, ইঁদুর বা বেড়াল এখানে আসে না। ওই ঘটনার পর থেকে কোনো প্রাণী এখানে আসে না। পাখিরা ওই জায়গার ওপর দিয়ে উড়ে যায় না। আরেকটা শব্দ, এবার মনে হলো কেউ যেন শেডের মধ্যে দিয়ে হাঁটছে। চলুন আমরা বরং ওপরে যাই, স্যার বললেন, তার কণ্ঠে এখন সুস্পষ্ট উদ্বেগ। আমরা দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। ম্যানেজার সবার আগে উঠে গেল, স্যার দ্বিতীয় এবং আমি তৃতীয়। সিঁড়ির মাঝামাঝি এসে হঠাৎ আমার মনে হলো আমার পিঠে কেউ হাত রেখেছে। আমি চিৎকার করে সিঁড়ি দিয়ে দৌড়ে ওপরে উঠে এলাম। কি হলো? স্যার জিজ্ঞেস করলেন। স্যার, কেউ আমার পিঠে হাত রেখেছিল, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। কি বলছো তুমি? নিচে তো কেউ ছিল না, তুমি তো শেষে উঠছিলে। স্যার বললেন। ম্যানেজার আমাদের দিকে তাকালো, বলল, ওরা ওখানেই আছে, সব সময় আছে। রাতে এই জায়গা বাসযোগ্য নয়। আমি রাতে একবার এখানে থেকে দেখেছিলাম, কিন্তু এখন আর আসি না। তাহলে আমাদের এখানে ডাকলেন কেন? অদ্ভুত ব্যাপার, আপনার যা অবস্থা দেখছি তাতে তো ফ্যাক্টরি শুরুই করবেন বলে মনে হচ্ছে না। তাহলে লোনের অ্যাপ্লিকেশনটা করলেন কেন আপনারা? স্যার বিরক্ত কণ্ঠে বললেন। হঠাৎ সব আলো একবারে নিভে গেল। শেডের ভেতরটা একদম অন্ধকার। আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম। এ কি, জেনারেটর বন্ধ হয়ে গেছে নাকি? জেনারেটর? এখানে তো কোনো জেনারেটর নেই। তার কথা শেষ হবার আগে একটা শব্দ হলো, একটা মেয়ের কণ্ঠ, কিন্তু এমন একটা কণ্ঠ যে মনে হলো কেউ অসহ্য কণ্ঠে চিৎকার করছে। আমাদের শরীরের লোম খাড়া হয়ে গেল। স্যার বোধহয় বুঝেছিলেন কিছু একটা ঠিক নেই। তিনি আমার হাত ধরে টেনে বললেন, এই ভরত, চলো চলো এখান থেকে, আর থাকা ঠিক হবে না। আমরা শেডের দরজার দিকে ছুটলাম, কিন্তু দেখলাম দরজা বন্ধ হয়ে গেছে। স্যার জোরে জোরে ধাক্কা দিলেন, বললেন, এই খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো। ওদিকে ম্যানেজার দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েছে। ততক্ষণে সে বিড়বিড় করে বলছে, আপনারা কেন এসেছেন? এখানে কেউ আসে না। কেউ আসা উচিত নয়। কিসের লোন? ফ্যাক্টরি তো আর খুলবে না। আমরা চারিদিকে তাকালাম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করছিলাম কেউ আমাদের ঘিরে আছে। অনেকে, ঠান্ডা ভেজার পচা গন্ধ সর্বত্র। রমেশ, রমেশ, স্যার চিৎকার করে ডাকতে লাগলেন। ড্রাইভার গাড়িতেই ছিল, কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ শেডের ভেতরের দিকে একটা আলো দেখা গেল, ম্লান নীলাভ আলো। সে আলোয় দেখতে পেলাম কয়েকটা অবয়ব, মানুষের মতো কিন্তু মানুষ নয়। সারা গায়ে কাদা, রক্ত মাখামাখি, মুখগুলো বিকৃত। ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, স্যার আবার দরজায় ধাক্কা দিলেন। এবার দরজা খুলে গেল। আমরা উঠানে এসে দেখি আমাদের গাড়ি নেই, রমেশ নেই। গাড়ি কোথায়? গাড়ি কোথায় গেল? স্যার চিৎকার করে উঠলেন। চারিদিকে তাকালাম, ফাঁকা। তারপর বাড়িটার দিকে তাকিয়ে দেখি বাড়ির সব জানলা দিয়ে সেই নীলাভ আলো বেরোচ্ছে।
আর প্রতিটা জানলায় কয়েকটা করে মুখ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর সব মুখ। এই ভরত, দৌড়াও! স্যার দৌড়াতে লাগলেন। আমিও স্যারের পেছন পেছন দৌড়াতে লাগলাম। পেছন ফিরে দেখলাম সেই ম্যানেজার এখনো শেডের দরজায় দাঁড়িয়ে আছে। সে হাসছে, আর তার পেছনে সেই অবয়বগুলো। আমরা দৌড়াতেই থাকলাম। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ দেখি সেই বট গাছ, চায়ের দোকান, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। রমেশ গাড়িতে বসে আছে, ঘুমাচ্ছে। আমরা গাড়িতে উঠে ধাক্কা দিয়ে রমেশকে জাগালাম। বললাম, এই রমেশ, রমেশ, তাড়াতাড়ি গাড়ি চালাও, চলো চলো। রমেশ ঘুম ভেঙে অবাক হয়ে বলল, কি হলো স্যার? আপনারা তো এইমাত্র গেলেন। এইমাত্র? আমরা তো ঘন্টা দুয়েক। স্যার থেমে গেলেন। তার ঘড়িতে দেখলেন আমাদের যাওয়ার পর সময় হয়েছে মাত্র 10 মিনিট। এটা কি করে সম্ভব স্যার? জানি না, কিন্তু এখান থেকে চলো রমেশ, চলো। আমরা নিরাপদে ফিরে এলাম কাকদ্বীপে। কিন্তু সেই ঘটনার পর থেকে আমার এখনো ভালো করে ঘুম আসে না। প্রতি রাত্রে দুঃস্বপ্ন দেখি। পরবর্তীকালে আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম যে আজ থেকে সত্যি বহু বছর আগে সেখানে একটা প্লাস্টিক ফ্যাক্টরি ছিল। এই সুব্রত ঘোষ নামের ভদ্রলোক এই পরিত্যক্ত এবং বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিটা অনেক কম টাকায় কিনে নেন এবং নতুন করে এখানে ফ্যাক্টরি তৈরি করবেন বলে আমাদের ব্যাংকে লোনের অ্যাপ্লিকেশন করেন। যদিও এই ঘটনার কিছুদিনের মধ্যেই এই সুব্রত ঘোষ অদ্ভুতভাবে একটা আনইউজুয়াল পরিস্থিতিতে মারা যায়। ডিটেলটা আমি এখানে বলতে চাইছি না, কিন্তু মোট কথা সে নিজেও আর ফ্যাক্টরিটা খুলতে পারেনি সেখানে। রণদীপ দা, আমি এক্স্যাক্টলি এই ফ্যাক্টরির ঠিকানা আপনাদের দিতে চাই না, কারণ যদি এই ঘটনা শুনে উৎসাহী হয়ে অনেকে এই ফ্যাক্টরিটা ভিজিট করতে যায়, তাহলে হয়তো আমাদের মতোই তারাও বিপদে পড়তে পারে। কিছু রহস্য থাকাই ভালো। যাই হোক, চিঠি শেষ করার আগে একটাই কথা বলি যে এইরকম ধরনের ঘটনা অনেকের জীবনেই ঘটে এবং আপনাদের মতোই চ্যানেলে তারা এইসব ঘটনা লিখে পাঠায়। অনেকে হয়তো এগুলো নিয়ে হাসাহাসি করে, বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করতে, আলাদা করতে কোনো ক্ষতি হয় না মানুষের। শুধু মনে হয় যে মানুষের বিশ্বাসটা থাকা উচিত। অলৌকিকের প্রতি, অজানার প্রতি মানুষের একটু বিশ্বাস থাকা উচিত। তাহলে হয়তো অনেক ঘটনা আমাদের এরকমভাবেই আপনাদের মতো বিভিন্ন চ্যানেলে আমরা পাঠাতে পারি নিঃসংকোচে। আমি চাই যে আরও যেসব মানুষের এরকম অভিজ্ঞতা আছে তারাও যেন আপনাদের সঙ্গে এইসব অভিজ্ঞতা শেয়ার করে নেয়। আপনাদের ভরত মণ্ডল, কাকদ্বীপ। থ্যাংক ইউ ভরত, এরকমভাবে ভাবার জন্য। আমরাও তো চাই যে সবাই আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করে নিক। আমরাও অপেক্ষা করে থাকি এরকম সব অসাধারণ ঘটনা পড়ে শোনাবো শুধুই তোমাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা হাইপ করে দিও, আর ভিডিও লিঙ্কটা একটু শেয়ার করে দিও সবার সঙ্গে। সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরের এপিসোডে একটা নতুন চিঠি নিয়ে। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।